গল্প গল্প বলিয়ে তরুণী খুড়ো। লেখক সত্যজিৎ রায়। তোরা তো আমাকে গল্প বলিয়ে বলেই জানিস, বললেন তরুণী খুড়ো। কিন্তু এই গল্প বলে যে আমি এককালে রোজগার করেছি সেটা কি জানিস? না বললে জানবো কি করে, বলল ন্যাপলা। সে আজ থেকে 22 বছর আগের কথা, বললেন তরুণী খুড়ো। মুম্বাইতে আছি, ফ্রি প্রেস জার্নাল কাগজে এডিটরের কাজ করছি। এমন সময় একটা বিজ্ঞাপন দেখলাম, আহমেদাবাদে এক ধনী ব্যবসায়ী একজন গল্প বলিয়ে সন্ধান করছে। ভারী মজার বিজ্ঞাপন। হেডলাইন হচ্ছে ওয়ান্টেড আ স্টোরি টেলার। তারপর লেখা আছে যে আহমেদাবাদের একজন কাপড়ের ব্যবসায়ী যশবন্ত পারেখ একজন ব্যক্তির সন্ধান করছেন, যে তাকে প্রয়োজন মতো একটি করে মৌলিক গল্প শোনাবেন। সেই লোক বাঙালি হলে ভালো হয়, কারণ বাঙালিরা খুব ভালো গল্প লেখে। বুঝে দেখো, মৌলিক গল্প, অন্যের লেখা ছাপা গল্প হলে চলবে না। সেরকম গল্প তো পৃথিবীতে হাজার হাজার আছে, কিন্তু এই লোক চাইছে এমন গল্প যা আগে কোথাও প্রকাশিত হয়নি। এখন ব্যাপারটা হচ্ছে কি, আমাদের পক্ষে গল্প তৈরি করা খুব কঠিন নয়। আমার জীবনের এত রকম অভিজ্ঞতা হয়েছে, তাতেই একটু আধটু রং চড়িয়ে রং বদল করে বলে নিলেই সেটা গল্প হয়ে যায়। তাই কপাল ঠুকে অ্যাপ্লাই করে দিলুম। এটাও জানিয়ে দিলুম যে আমি গুজরাটি জানি না, তাই গল্প বললে হয় ইংরেজিতে, না হয় হিন্দিতে বলতে হবে। হিন্দিটা আমার বেশ ভালোই রকমই রপ্ত ছিল, আর ইংরেজি তো কলেজে আমার সাবজেক্টই ছিল। 7 দিনে উত্তর এসে গেল। পারেখ সাহেব জানালেন ওর ইনসোমিয়া আছে, রাত 3:30 4টে আগে ঘুমোন না। সেই সময়টা গল্প শুনতে চান, রোজ নয়, যেদিন মন চাইবে। মাইনে মাসে 1000 টাকা। আমি আমার বোম্বের খবরের কাগজের চাকরি ছেড়ে দিলুম। 1.5 বছর করছি এক কাজ, আর এমনিতেও ভালো লাগছিল না। বুড়ো থেমে দুধ চিনি ছাড়া চায়ে একটু চুমুক দিয়ে আবার শুরু করলেন। আহমেদাবাদ গিয়ে জানলুম পারেখ সাহেবের কাপড়ের মিল আছে, বিরাট ধনী লোক, বাড়িটাও পেল্লায়, অন্তত 12-14 খানা ঘর। তার একটাতেই আমাকে থাকতে দিলেন, বললেন তোমার ডিউটির তো কোনো ধরাবাঁধার সময় নেই, মাঝরাত্রে তোমায় ডাকবো, অন্য জায়গায় থাকলে চলবে কি করে, তুমি আমার বাড়িতেই থাকো। ভদ্রলোকের বয়স 45-এর বেশি না, অর্থাৎ আমারই বয়সী। 2 ভাইপো আছে, হীরালাল আর চুনিলাল। তারা কাকার ব্যবসায় লেগে গেছে। এর মধ্যে হীরালালের বিয়ে হয়ে গেছে, সে বউ আর 2টি ছেলে মেয়ে নিয়ে ওই একই বাড়িতে থাকে। খাওয়ার ব্যাপারে আমার কোনো ঝামেলা নেই। পারেখ সাহেব জিজ্ঞাসা করলেন আমি কোনো স্পেশাল রান্না খাবো কি না। আমি বলে দিলুম যে আমি গুজরাটি রান্নায় অভ্যস্ত। মোট কথা মাসখানেকের মধ্যে বেশ গ্যাঁট হয়ে বসলাম। গল্প দেখলাম, মাসে 10 দিনের বেশি বলতে হচ্ছে না। বাকি সময়টা খাতায় গল্পে প্লট নোট করে রাখতাম। ইচ্ছে করলে আমি নিজেই একজন গল্প লিখিয়ে হয়ে যেতে পারতাম, কিন্তু তাতে মাসে 1000 টাকা আয় হতো না। ভূতের গল্প, শিকারের গল্প, ক্রাইমের গল্প, সাধারণত এগুলোই ভদ্রলোক বেশি ভালোবাসতেন শুনতে। তোরা তো জানিস ভূতের অভিজ্ঞতা আমার অনেক হয়েছে। তেমনি রাজাদের সঙ্গে শিকারও করেছি কম না। ক্রাইমের গল্পটা মাথা থেকে বের করে বলতুম, সেটা বেশ ভালোই উতরিয়ে যেত। মোটামুটি ভদ্রলোক আমার কাজে খুশিই ছিলেন। মাস 6 হয়ে গেছে। এমন সময় একদিন সকালে এক ভদ্রলোক পারেখ সাহেবের সঙ্গে দেখা করতে এলেন। পারেখ সাহেব সেদিন একটু বেরিয়েছিলেন। আমি ভদ্রলোককে বৈঠকখানায় বসিয়ে জিজ্ঞাসা করলুম তার কি দরকার। উনি বললেন ওর নাম মহাদেব দুতিয়া, উনি একটি বিশেষ জনপ্রিয় গুজরাটি মাসিক পত্রিকা ললিতার সম্পাদক।
ললিতার নাম আমি আগে শুনেছি, ওটার নাকি প্রায় 1 লাখ সার্কুলেশন। আমি বললাম, মিস্টার পারেখ ফিরতে আধা ঘন্টা খানিক হবে, আপনি যদি বলেন আপনার কি দরকার ছিল আমি সেটা ওকে জানিয়ে দিতে পারি। দুতিয়া বললেন, আমি ওর কাছ থেকে গল্প চাইতে এসেছি। সাহিত্য পত্রিকায় উনি নিয়মিত লিখছেন কয়েক মাস থেকে। আমার গল্পগুলো খুব ভালো লেগেছে, তাই ভাবছিলাম আমাদের কাগজে যদি লেখা দেন। আমাদের পাঠক সংখ্যা সাহিত্যের প্রায় 1.5। উনি গল্প লিখছেন? আমি একটু অবাক হয়েই জিজ্ঞাসা করলাম, আপনি জানেন না? ভদ্রলোকও অবাক। না, একেবারেই জানি না। ভেরি গুড স্টোরিজ। ওর গল্পের খুব ডিমান্ড হয়েছে, সাহিত্যের গ্রাহক সংখ্যা বেড়ে গেছে। আপনি গুজরাটি পড়তে পারেন? একটু একটু, হিন্দুর সঙ্গে সামান্য মিল আছে তো। এই দেখুন ওর একটা গল্প। দুতিয়া একটা থলি থেকে একটা পত্রিকা বের করে একটা পাতা খুলে দেখালো। লেখকের নামটা পড়তে আমার কোনো অসুবিধে হলো না। এই গল্প তুমি পড়েছো? সাডেনলি, খুব ভালো গল্প। গল্পের মোটামুটি ব্যাপারটা খুব সংক্ষেপে আমাকে বলতে পারো? দুতিয়া বললেন, এবং আমি বুঝলাম যে সেটা আমারই বলা একটা গল্প। ভদ্রলোকের কাহিনীকার হওয়ার শখ হয়েছে, কিন্তু নিজের মাথায় প্লট আসে না, তাই অন্যের কাছ থেকে শোনা মৌলিক গল্প নিজের বলে চালাচ্ছেন। গল্প বলিয়ে বাঙালি হওয়ার প্রয়োজনও এখন বুঝলাম। আমি গুজরাটি হলে তো এই ব্যাপারটা অনেক আগেই জেনে ফেলতাম। এভাবে ঘটনাচক্রে দুতিয়ার কাছ থেকে জানার কোনো প্রয়োজন হতো না। আমি বললাম, আপনি কি বসবেন? না, আরেক দিন আসবেন। অবশ্য আমিও ওকে ব্যাপারটা বলে দিতে পারি। আমি নিজেই আসব। কাল সকালে এলে দেখা হবে কি? 11টা নাগাদ এলে নিশ্চয়ই হবে। মিস্টার পারেখ একটু দেরিতে ওঠেন। মিস্টার দুতিয়া চলে গেলেন। আমি আবার মন দিয়ে ব্যাপারটা উপলব্ধি করার চেষ্টা করলাম। ব্যাপার খুবই সোজা। লোকটা স্রেফ আমাকে না জানিয়ে আমার নাম ভাঙিয়ে নিজের নাম করেছে। না, এর একটা বিহিত না করলেই নয়। এই জিনিস বরদাস্ত করা যায় না। অথচ লোকটাকে দেখে একেবারেই বুঝতে পারিনি যে সে এত অসৎ হতে পারে। পরদিন দোতলায় আমার ঘরের জানলা থেকে দেখলাম 11টার সময় একটা পুরনো ফোর্ড গাড়ি এসে পারেখের বাড়ির সামনে থামলো, আর তার থেকে দুতিয়া নামলেন। এবার থেকে ললিতা পত্রিকায় চোখ রাখতে হবে। পারেখের কোনো গল্প বের হয় কি না সেটা দেখতে হবে, কিন্তু এর প্রতিকার কি করে হয় এই জিনিস তো চলতে দেওয়া যায় না। রাত্রিরে ডাক পড়ল, গেলুম। পারেখ বললে, গল্প শুনবে? আমার ভাবাই ছিল। আমি বলে গেলুম। গল্পের শেষে আমায় তারিফও করলে, বললেন, দিস ইজ ওয়ান অফ ইয়োর বেস্ট। 1 মাস পরের কথা। এর মধ্যে আরও 8-10টা গল্প বলা হয়ে গেছে। একদিন সকালে পারেখ বেরিয়েছে, আমি আমার ঘরে বসে আছি। এমন সময় পারেখের ভাইপো হীরালাল এসে বলল, আমার টেলিফোন আছে। আমি নিচে আপিসে গেলুম। ফোন তুলে হ্যালো বলে দেখলুম ললিতা সম্পদ দুতিয়া কথা বলছেন। বললেন, মিস্টার পারেখ নেই শুনেছি। না, উনি একটু বেরিয়েছেন, বিশেষ জরুরি দরকার ছিল। তা আপনি কি একবার আমার অফিসে আসতে পারবেন? ঠিকানাটা টেলিফোন ডিরেক্টরিতেই পাবেন। আমি বললাম, এখান থেকে কত দূর আপনার অফিস? ট্যাক্সিতে এলে 10 মিনিটে পৌঁছে যাবেন। বেশ, আমি আসছি। ললিতার অফিস দেখলেই বোঝা যায় তাদের অবস্থা খুব সচ্ছল। বেশ বড় ঘরে একটা বড় টেবিলের পেছনে দুতিয়া 3টে টেলিফোন সামনে নিয়ে বসে আছেন। আমাকে দেখেই উত্তেজিত হয়ে বললেন, কেলেঙ্কারি ব্যাপার। কি হলো? মিস্টার পারেখ আমাদের একটা গল্প পাঠিয়েছেন, চমৎকার গল্প। আমরা সেটা ছাপিয়েছিলাম। তারপর থেকে হঠাৎ 150 চিঠি পেয়েছি। পাঠকেরা বলেছে গল্পটি চুরি। এর অমূল্য লেখক হচ্ছেন তোমাদের বাংলাদেশের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।